এমন একটা গ্রাম যেখানে আছে এক রহস্যময় হোটেল, যে হোটেলে খেতে এলেই মানুষ নিখোঁজ হয়ে যায়। কিন্তু কেন? আর সেই হোটেলে মানুষ একবার খেতে এলে এমন কি হয় যা বারবার ছুটে আসে ওই হোটেলে খাবার খেতে? আর ওই গ্রামেই এমন এক সুন্দরী মহিলা থাকে যাকে কিনা অনেকে রক্ত চোষা ডাইনি ভাবে। আর বলা হয় সেই ডাইনি নাকি রাতের বেলা মানুষের কাঁচা রক্ত পান করে। আর এই রহস্যে ঘেরা গ্রামে রয়েছে আরও একটা রহস্যময় ছেলে, যে কিনা কোনো মানুষ মারা যাওয়ার আগেই সেই মানুষের কবর খুঁড়ে রাখে। কি এই গ্রামের রহস্য? আর এই হোটেলের রহস্যের কিনারা করতে আসে এক অফিসার, তার সাহায্য করতে আসে এক রহস্যময় বাংলাদেশি। আর সেই অফিসারের সাথে এমন কিছু ঘটে যায় যা আমাদের ধারণারও বাইরে, আর শেষের টুইস্ট মাথা ঘুরিয়ে দেবে। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। মুভির শুরুতেই দেখানো হয় বরফে ঘেরা একটা জায়গায় একটা প্লেন ভেঙে পড়েছে, যার চারিদিকে জনমানবের কোনো চিহ্ন পর্যন্ত নেই। কনকনে তীব্র ঠান্ডা, না আছে জল না আছে খাবার। প্লেনে থাকা সব যাত্রীরা মারা গেলেও কিছু যাত্রী প্রচণ্ড আহত হলেও বেঁচে যায়। কিন্তু যারা বেঁচে গেছিল তারা প্লেন থেকে বেরিয়ে এসে একত্রিত হয়। পরের দৃশ্যে দেখানো হয় সুন্দরপুর নামের এই গ্রামটিকে, আর সেই গ্রামের মধ্যেই রয়েছে একটি হোটেল যার নাম রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। হ্যাঁ, নামটা ভীষণ অদ্ভুত, তবে এমন নাম রাখা হয়েছে কেন সেটা আমরা একটু পরে জানতে পারবো। দেখানো হয় নিরুপম চন্দ নামে এই সাংবাদিককে, যে কিনা সুন্দরপুর গ্রামের এই হোটেলটিতে খেতে এসেছে। নিরুপম একটা টেবিলে গিয়ে বসতেই একজন কর্মচারী নিরুপমকে মেনু কার্ড দিয়ে যায়। নিরুপম দেখে লিস্টটার শেষে মুস্কান স্পেশাল নামে একটা খাবারের নাম লেখা আছে। নিরুপম ওয়েটারটাকে এই ব্যাপারে জিজ্ঞেস করাতে ওয়েটারটা জানায় যে মুস্কান জুবেরি হলো এই হোটেলের মালকিন, আর সাথে খুব ভালো শেফ, তাই তিনি প্রতিদিন মুস্কান স্পেশালের নিত্য নতুন কিছু রান্না করেন। নিরুপম মুস্কান স্পেশালে মাটন কারি অর্ডার করে আর খেয়ে দেখে যে সত্যিই খেতে খুবই ভালো, যেমনটা মানুষের মুখে শুনেছিল। খাওয়ার পর হোটেলের উল্টো দিকে একটা চায়ের দোকানে গিয়ে বসে নিরুপম, আর সেখানেই দেখা হয় আতর আলীর সাথে। আতর আলী হলো একজন বাংলাদেশি। ঠিক তখনই সুন্দরপুরের এমএলএ আসে ওই হোটেলে। আতর আলী যায় খবর নিতে। চায়ের দোকানের লোকটা থেকে নিরুপম জানতে পারে যে আতর আলী হলো পুলিশের ইনফরমার। সে আরও জানায় যে আতর আলী হলো বাংলাদেশি, কোনো এক সময় বাংলাদেশ থেকে সুন্দরপুরে পালিয়ে এসেছিল। পরের দৃশ্যে আমরা দেখি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি হোটেলের মালকিন, অর্থাৎ আমাদের গল্পের মুখ্য চরিত্র মুস্কান জুবেরিকে। সুন্দরপুরের এমএলএ এসেছেন মুস্কানের সাথে দেখা করতে। তিনি মুস্কানের সাথে কোনো অফারের ব্যাপারে কথা বলছিল, কিন্তু মুস্কান হাসি মুখে জানায় যে তার সবটা গুছিয়ে নিতে আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু এমএলএ সাহেব চলে যাওয়ার সাথে সাথেই মুস্কানের রূপ বদলে যায়। আসলে এই মিষ্টিভাবে হাসি মুখে কথা বলা এই সবই লোক দেখানো। অন্যদিকে নিরুপম আর আতর আলী হাঁটতে হাঁটতে কথা বলছিল। আতর নিরুপমের ব্যাপারে জিজ্ঞাসা করায় নিরুপম জানায় যে সে মহাকাল নামের একটা পেপারের সাংবাদিক, আর এইখানে এসেছেন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি হোটেলের ব্যাপারে একটা আর্টিকেল লেখার জন্য। কিন্তু এইখানের মানুষ মুস্কানের ব্যাপারে কোনো কিছুই জানে না। আতর জানায় যে মুস্কান এই সুন্দরপুর গ্রামেরই না, কয়েক বছর আগে এসেছে এখানে, আর গ্রামের এমএলএ আর কিছু পুলিশ অফিসারকে হাত করে সে এই হোটেল বানিয়েছে। আতর আরও জানায় যে এই হোটেলে তার এক চেনা কর্মচারী আছে, যার থেকে সে জানতে পেরেছে যে মুস্কান তার খাবারে কিছু একটা মেশায়। নিরুপম আতরকে বলে সে প্রতিদিন তাকে 500 টাকা করে দেবে, কিন্তু মুস্কানের ব্যাপারে তাকে ইনফরমেশন জোগাড় করে দিতে হবে। তবে এসব ব্যাপারে পুলিশকে জানানো যাবে না। আতর সম্মতি জানায় আর তার নাম্বারটাও দেয়। রাতে নিরুপম আবার আসে সেই হোটেলে। খাওয়া সেরে হাত ধুতে গিয়ে নিরুপম মুস্কানকে দেখতে পায়। রাতে আতর আসে নিরুপমের কাছে আর তাকে নিয়ে যায় একজনের সাথে দেখা করানোর জন্য, যে কিনা মুস্কানের ব্যাপারে অনেক কিছুই জানে। এদিকে মুস্কানকে দেখা যায় সে সারা বাড়ি ঘুরে ঘুরে গান গাইছে। হঠাৎ সে তাদের দারোয়ান যাদবের সাথে তার কাজের মেয়ে শেফালির প্রেমের কথা জানতে পেরে
শেফালিকে অনেক বকাবকি করে। পরের দৃশ্যে দেখানো হয় জঙ্গলের রাস্তা দিয়ে যেতে গিয়ে নিরুপম একটা গর্তে পড়ে যায়। আতর জানায় যে ফালু নামের একটা ছেলে সে আগে থেকেই মানুষের কবর খুঁড়ে রাখে। নিরুপম বলে, আপনি এগুলোতে বিশ্বাস করেন? আতর বলে, বিশ্বাস না করে উপায় আছে কি? কিভাবে জানি না, তবে ফালু আগের থেকে জানতে পেরে যায় যে গ্রামে কেউ মারা যাবে, আর তাই আগে থেকে কবর খুঁড়ে রাখে। আতর নিরুপমকে নিয়ে যায় মাস্টার মশাই রমাকান্ত কামারের কাছে। কাহিনী ফিরে যায় অতীতে। দেখানো হয় 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা লোক এসে রমাকান্ত মাস্টার মশাই আর রাশেদ জুবেরিকে খবর দেয় যে পাকিস্তানের মিলিটারি অফিসাররা বাংলাদেশে ঢুকে পড়েছে আর বাচ্চা বৃদ্ধ কাউকেই নাকি ছাড়ছে না। মাস্টার মশাই রাশেদকে নিয়ে লুকিয়ে পড়ে। আসলে এই রাশেদ জুবেরি হলো বাংলাদেশের এক জমিদার অলোকনাথ বসুর নাতি। এই অলোকনাথ বসুর মেয়ে অঞ্জলি বসু শায়েদ জুবেরি নামের এক মুসলিম ছেলেকে বিয়ে করে। অনেক অনিচ্ছা সত্ত্বেও অঞ্জলি আর শায়েদের ছেলে রাশেদের মুখ চেয়ে বিয়েটা মেনে নেয় অলোকনাথ বসু, কিন্তু পাকিস্তানি মিলিটারি এসে তাদের পুরো পরিবারকে মেরে ফেলে আর অঞ্জলিকেও ধর্ষণ করে মেরে ফেলে। রাশেদ সেদিন বর্ডার ক্রস করতে না পারলেও পালাতে পেরেছিল, কিন্তু মাস্টার মশাই ধরা পড়ে যায় আর পাকিস্তানি মিলিটারির অত্যাচারের হাত থেকে বাঁচতে মুসলিম ধর্ম গ্রহণ করে। কিন্তু তাদের অত্যাচার তখনও থামেনি, তাই বর্ডারের এই পারে চলে আসেন রমাকান্ত, আর রাশেদ জুবেরি সেখান থেকে পালিয়ে যুদ্ধে চলে যায়। পরে ফিরে এসে বিয়ে করে, আর তাদের দুই পারেই বিশাল জমি জমা ছিল, সেগুলো ভাড়া দিয়েই তাদের চলে যাচ্ছিল। কিন্তু 2006 সালে রাশেদের পস্টিক ক্যান্সার ধরা পড়ে। অনেক চিকিৎসার পরও মারা যায় রাশেদ, আর মুস্কান জুবেরি মানে রাশিদের ওয়াইফ এই পারে চলে আসে তাদের জমি জমার দখল নিতে। নিরুপম বলে, আচ্ছা হোটেলটার নাম এরম অদ্ভুত কেন? রমাকান্ত জানায় অলোকনাথ বসুর বাবা ছিলেন ত্রিলোকনাথ বসু। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ের। তো তিনি একবার জমিদার বাড়িতে রবীন্দ্রনাথকে নিমন্ত্রণ করেন, কিন্তু রবীন্দ্রনাথের বড় মেয়ে মারা যাওয়ার কারণে তিনি আসতে পারেননি। আর এই গল্পটাই হয়তো রাশেদ তার ওয়াইফ মানে মুস্কানকে কখনো বলেছিল, আর সেই জন্যই হয়তো এমন নাম। যাওয়ার সময় রমাকান্ত নিরুপমকে বলে, আমাকে মিথ্যেটা না বললেই পারতেন। নিরুপম আমতা আমতা করতে থাকে। তখন রমাকান্ত বলে, আমি জানি আপনি জমি কিনতে আসেননি, তবে আপনি কে কোন উদ্দেশ্যে এসেছেন এসব জানার আমার কোনো আগ্রহ নেই। নিরুপম চলে যায়। এদিকে মুস্কানকে দেখানো হয় সে গান করতে করতে রান্না করছে। হঠাৎ সে থমকে যায় আর কিছু ভাবতে থাকে। কাহিনী ফিরে যায় অতীতে। দেখানো হয় একটা বয়স্ক লোককে মুস্কান খাইয়ে দিচ্ছে, আর লোকটা তার হাতের রান্নার খুব প্রশংসা করছে। পরের দৃশ্যে দেখানো হয় আতর আর নিরুপম বাড়ি ফিরছে। তখন তারা কান্নার আওয়াজ শুনতে পায়। আতর বলে, আজকেও ফালুর অ্যাডভান্স খবর মিস হলো না, মানে আজকেও কেউ মারা গেছে। আতর জানায় যে ওই এমএলএ সাহেব মুস্কান জুবেরিকে নিজের করে পেতে চায়, কিন্তু মুস্কান এত সহজে হার মানবে না। মানে সেই দিন এমএলএ সাহেব যে অফারটার কথা বলছিল সেটা মুস্কানের সাথে সম্পর্কে যাওয়ার ব্যাপারে ছিল। এরপর আতর আর নিরুপম যায় মুস্কানের বাড়ির সামনে। তখন তারা দেখে ফালু আসছে মুস্কানের সাথে দেখা করতে, আর কিসব যন্ত্রপাতি নিয়ে কথা বলছে। আতর বলে, ও বেটি মানুষ না, ডাইনি। নিরুপম বলে, কেন? আতর জানায় যে সে এসব গুজব শুনে একদিন রাতের বেলা মুস্কানের বাড়ির সামনে একটা গাছে উঠে বসেছিল। তখন সে দেখে মুস্কান একটা পাত্রে রক্ত খাচ্ছে, আর তার চোখগুলো পুরো সাদা। আতর ভয় পেয়ে পালিয়ে আসে। রাতের বেলা একটা সাইকেল নিয়ে নিরুপম মুস্কানের বাড়িতে যায়। এদিকে আতর আসে ফালুর ঘরে। ফালু সেখানে ছিল না, তবে তার খাটের নিচে ছিল একটা কঙ্কাল। অন্যদিকে নিরুপম সাইকেলটা বাইরে রেখে পাঁচিল টপকে মুস্কানের বাড়িতে ঢোকে আর লুকিয়ে থাকে। আর কিছুক্ষণ পরেই মুস্কান বাইরে বেরিয়ে আসে। নিরুপম মুস্কানকে ফলো করে আর দেখে মুস্কান, ফালু আর মুস্কানের বাড়ির দারোয়ানটা মাটি খুঁড়ে কিছু একটা বের করছে, যা কিনা একটা বস্তা দিয়ে পেঁচানো ছিল। হঠাৎ মুস্কানের মনে হয় তাকে কেউ দেখছে। মুস্কান পেছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে একটা মৃদু হাসি দেয়। এদিকে আতর ফালুর ঘর থেকে বেরিয়ে নিরুপমের কাছে যায়।
কিন্তু সেই হোটেলের লোকটা বলে যে নিরুপম অনেকক্ষণ আগেই নাকি বেরিয়ে গেছে। আতর খুঁজতে বের হয় নিরুপমকে। রাস্তায় একটা লোক বলে যে সে নাকি নিরুপমকে দেখেছে সাইকেল নিয়ে মুস্কানের বাড়ির ওইদিকে যেতে। আতর বিপদ বুঝে দৌড়ে যায় সেখানে, আর সাইকেলটা দেখতে পায়। এদিকে নিরুপম মুস্কানের বাড়ি থেকে বেরিয়ে আসতে গেলে ফালু তাকে দেখে নেয়। মুস্কান, ফালু আর তাদের দারোয়ানের থেকে বাঁচার জন্য নিরুপম ছোট্ট একটা প্রাচীর টপকায়, যার অন্য পাশে ছিল একটা পুকুর, আর সেই পুকুরটায় ছিল কুমির। মানে মুস্কান কুমিরও পোষে। তখনই আতর ফোন করে আর বলে যে মেইন গেট দিয়ে একটা জিনিসপত্রের গাড়ি ঢুকছে, সেই সুযোগে গেট দিয়ে বেরিয়ে আসে। কিন্তু নিরুপম বেরিয়ে আসতে গেলে ধরা পড়ে যায়। ফালু আর মুস্কানের দারোয়ান যাদব তাকে তাড়া করে। নিরুপম দৌড়াতে থাকে। তখনই আতর সাইকেল নিয়ে আসে আর তারা সেখান থেকে পালায়। পরের দিন সকালবেলা পুলিশ এসে থানায় ডেকে নিয়ে যায় আতরকে। তাকে নাকি থানার ওসি ডেকে পাঠিয়েছে। সুন্দরপুর থানার ওসি আতরকে নিরুপমের ব্যাপারে জিজ্ঞাসা করলে আতর জানায় যে নিরুপম চন্দ এখানে জমি দেখতে এসেছে আর সে তাকে সাহায্য করছে। কিন্তু পুলিশের কাছে আগের থেকেই কিছু ইনফরমেশন ছিল, তাই তারা আতরের কথা বিশ্বাস করে না। পরে আতর ভয়ে সব সত্যি বলে, যেটা সে জানত। আতর জানায় যে তার নাম নিরুপম চন্দ, সে মহাকাল নামের একটা পত্রিকার সাংবাদিক, আর তিনি এখানে এসেছেন মুস্কান জুবেরি নিয়ে একটা আর্টিকেল লিখতে। সব শুনে আতরকে যেতে বলে থানার ওসি। এদিকে নিরুপম আসে সে চায়ের দোকানে আতরের খবর নিতে, কারণ সকাল থেকেই আতরকে ফোনে পাওয়া যাচ্ছে না। এদিকে মুস্কান ফোন করে খবর নেয় এক অফিসারের থেকে যে নিরুপমের ব্যাপারে কিছু জানা গেছে কিনা। অন্যদিকে নিরুপমকে থানায় জোর করে ধরে নিয়ে আসা হয়। এদিকে অফিসার মুস্কানকে নিরুপমের ব্যাপারে সব বলে। মুস্কান মহাকাল পত্রিকায় খবর নিতে বলে নিরুপমকে নিয়ে। অন্যদিকে থানার ওসি নিরুপমের কাছে জানতে চায় যে সে কেন মুস্কানের বাড়িতে গেছিল, আরও জেরা করে ও অপমানও করে। নিরুপম কোনো কিছুই বলতে চায় না। তখন ওসি বলে যে সে কোনো সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করে না, তবে নিরুপমের ব্যাপারটা আলাদা। নিরুপম বলে কেন? ওসি জানায় যে সে কিছুক্ষণ আগে মহাকালে ফোন করেছিল, সেখানে নিরুপম চন্দ নামে কেউ কাজ করে না। ওসি খেপে গিয়ে বলে তুই কে, কোথা থেকে এসেছিস, কি কাজ করিস তুই? নিরুপম বলে আমি যে নিরুপম চন্দ সেটাতে কোনো মিথ্যে নেই, তবে আমি সাংবাদিক নই। নিরুপম এসআই আর আতরকে বাইরে যেতে বলে। তারা বাইরে গেলে নিরুপম ওসির সাথে একা কথা বলে। কিছুক্ষণ পর নিরুপম বেরিয়ে আসে আর এসআইকে সিগারেট খেতে দেখে বলে আইনের লোককে একটু বেশি আইন মানতে হয়। আর আতরকে বলে আমরা যেমন আগে কাজ করছিলাম তেমনই করব। আতর নিরুপমের কথায় সায় দেয়। নিরুপম এখানে অবাক করে দিয়ে বলে যে সে সাংবাদিক নয়, স্পেশাল অফিসার সিবিআই। সিবিআই হলো ভারতের একটা অন্যতম বড় গোয়েন্দা সংস্থা, যারা কিনা পুলিশের থেকেও বেশি পাওয়ার রাখে। পরের দৃশ্যে দেখানো হয় নিরুপম আরও একটা অফিসারের সাথে কথা বলছে একটা কেস নিয়ে। বাংলাদেশের এক মিনিস্টারের ভাইপো মিসিং হয়ে গেছে। এই রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি হোটেলের এরিয়াটাতে। নিরুপম আসে সেই অফিসারের কাছে যার থেকে মুস্কান খবর নিচ্ছিল। অফিসারটা নিরুপমের কাছে ক্ষমা চায় তার কাজের জন্য। নিরুপম সব জায়গায় গিয়ে খোঁজ নেয় মিনিস্টারের ভাইপোর ব্যাপারে। যে গাড়িতে করে মিনিস্টারের ভাইপো গেছিল লাস্টবার, সেই ড্রাইভারকেও জিজ্ঞাসা করে সে। ড্রাইভার জানায় যে সেই ছেলেটিকে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি হোটেলের সামনেই নামিয়েছিল। নিরুপম জানায় যে সে 3টা এরকম আরও কেস পেয়েছে ঠিক একই রকম। নিরুপম অফিসারকে জিজ্ঞাসা করে যে ওরিয়েন্ট হাসপাতালের মুস্কান জুবেরির বিশেষ বন্ধু ডক্টর ইন্দ্রায়ুধ সেন মুস্কানের সাথে দেখা করতে আসেন কিনা। অফিসার জানায় যে একমাত্র সেই আসে কলকাতা থেকে দেখা করতে। অন্যদিকে দেখানো হয় ফালু আরও একটা কবর খুঁড়ছে। আতর গিয়ে ফালুকে বলে আজকে মরবে রে। ফালু বলে তুই মরবি, নিজের হাতে কবর দেব তোকে। আতর রেগে গিয়ে একটা হাড় বের করে বলে তুই খাটের নিচে কি রাখিস আমি সব জানি রে। ফালু বুঝতে পারে যে আতর তার সব সত্যি জেনে গেছে। কি সত্যি জেনে গেছে সেটা আমরা পরে জানতে পারবো। ফালু কবর খোঁড়া বন্ধ করে আতরকে ধাক্কা মেরে ফেলে দেয় কবরটার মধ্যে। পরের দৃশ্যে দেখানো হয় নিরুপম আসে তার অভিজ্ঞ সিনিয়র খরাজ খাসনবিশের কাছে মুস্কান জুবেরির কেসের ব্যাপারে হেল্প চাইতে। নিরুপম এতদিন পর্যন্ত যা যা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছে সেগুলো সব মিস্টার খাসনবিশকে জানায়। তিনি বলেন যে তার ফালুর ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছে। মিস্টার খাসনবিশ নিরুপমকে কিছু ইনফরমেশন জোগাড় করতে বলে।
এই যেমন ফালু যে অ্যাডভান্স কবরটা খুঁড়ে তার আশেপাশে কোনো কবর আছে কিনা, আর থাকলেও সেটা কতটা দূরত্বে। এদিকে ফালুকে দেখানো হয় সে ওই হাড়টা নিয়ে আতরকে মারতে মারতে আধমরা করে দেয়, আর মাটি চাপা দিয়ে নিজের জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। একটা গাছতলায় বসে সে তার অতীত সম্পর্কে কিছু ভাবছিল। দৃশ্য বদলায়, দেখানো হয় ফালু একজন দেহ ব্যবসায়ীর সাথে প্রেমের সম্পর্কে ছিল, কিন্তু ফালুর কাছে টাকা না থাকায় মেয়েটা খুব বিরক্ত হয় ফালুর ওপর। ফালু মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছিল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ফালু কারোর একটা ডাকে থমকে দাঁড়ায় আর দেখে পুকুর পাড়ে একজন বৃদ্ধ পিছলে পড়ে আছে আর ফালুকে ডাকছে সাহায্যের জন্য। ফালু সাহায্য করতে গিয়েও করে না। তার মাথায় তখন একটা কুবুদ্ধি আসে। সে যেহেতু কবর খুঁড়ে টাকা উপার্জন করে, তাই সে যদি এই লোকটাকে মেরে ফেলে তাহলে পরের দিন লোকটার কবর খুঁড়ে টাকা উপার্জন করতে পারবে। আর তাই সে লোকটাকে সাহায্য না করে উল্টো বৃদ্ধটাকে মেরে ফেলে। আর পরের দিন সেই লোকটার কবর খোঁড়ার জন্য যে টাকাটা পায় সেইগুলো তার প্রেমিকাকে দেয়। মেয়েটা বলে, কতদিন আর এরম করে মানুষ মারবি? শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিই, ভালো টাকা ইনকাম হবে। শহরে কঙ্কালের ভালো ডিমান্ড, তাই ফালু যদি কঙ্কাল বিক্রি করতে পারে তাহলে সে ভালো টাকা উপার্জন করতে পারবে। কিন্তু সমস্যা একটাই, যদি কেউ ফালুকে কবর খুঁড়তে দেখে নেয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তাই ফালু ঠিক করে যে সে কবরের পাশে আরও একটা নতুন কবর খুঁড়বে আর তার ভেতরে সুড়ঙ্গ করে কঙ্কালগুলো বের করবে। এইদিকে দেখানো হয় নিরুপম আর মিস্টার খাসনবিশকে। নিরুপম কবরগুলোর ইনফরমেশন নিয়ে আসে আর তা শুনে মিস্টার খাসনবিশ বুঝতে পারে যে ফালু কঙ্কালের সাপ্লাই করে। এর মানে ফালু যে অ্যাডভান্স কবরগুলো খোঁড়ে সেটা সেই পুরনো কঙ্কালগুলো বের করার জন্য খোঁড়ে। আর তার নিয়ে যে গুজব রটেছে যে কেউ মারা গেলে ফালু আগের থেকেই জানতে পারে, সেটা আসলে মিথ্যে। নিরুপম বলে, স্যার আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে, সেটা করে দিন প্লিজ। সেই দিনই নিরুপম ফিরে আসে সুন্দরপুরে আর ফিরে এসেই আতরের খোঁজ করতে থাকে, কিন্তু আতরকে কোথাও পায় না। পরে রমাকান্তর কাছে জানতে পারে আতর কবরখানার ওদিকে গেছে। নিরুপম বিপদ বুঝে কবরখানার দিকে দৌড়ে আসে আর দেখে কিছু লোক একটা মৃত দেহ নিয়ে বসে আছে। তাদের থেকে জানতে পারে যে ফালুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ফালু আগের দিন কবর খুঁড়ে রেখেছিল কিন্তু সেটা আবার মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে। নিরুপম কবরটার কাছে গিয়ে দেখে আতরের ফোনটা পড়ে আছে সেখানে। সবাই মিলে মাটি খুঁড়ে আতরকে উদ্ধার করে। আতর তখনও বেঁচে ছিল। এদিকে মুস্কান তার ডাক্তার বন্ধুকে সাবধান করে দেয় যাতে সে একটা গল্প বানিয়ে মিস্টার খাসনবিশকে শোনায়। মুস্কানের বাড়ির বাইরে তখন পুলিশ নজর রাখছিল। এদিকে বাড়ির ভেতরে তার কাজের মেয়েকে মুস্কান বারণ করে যাতে সে কোনো অবস্থাতেই ওপরের ঘরে না যায়। কিছুক্ষণ পর হঠাৎ একটা চিৎকার শোনা যায়। মুস্কান চিৎকার করে বলে, বাঁচাও, ওই ডাইনি আমাকে মেরে ফেললো। কাজের মেয়েটা যেতে গিয়েও যায় না। রাতের বেলা নিরুপমকে কল করে মুস্কান জুবেরি। মুস্কান জুবেরি নিরুপমকে দেখা করার জন্য বলে আর বলে, আমি জানি আমাকে নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তর দেব আমি। রাতের বেলা নিরুপম আসে মুস্কানের সাথে দেখা করতে। নিরুপম আর মুস্কানের মধ্যে কথা হতে থাকে। মুস্কান চা কফি অফার করলেও নিরুপম কিছুই নেয় না। মুস্কান বলে, আমার বাড়িতে এসে ভয় পাচ্ছেন কিছু খেতে? নিরুপম বলে, আমি তো এখানে দরকারি কাজে এসেছি, সেটাই হোক না হয় আগে। মুস্কান বলে, কি জানতে চান বলুন। নিরুপম বলে, আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? মুস্কান বলে, আমার ব্যাপারে কিছু না জেনেই এসেছেন নাকি? নিরুপম বলে, না তেমনটা তো বলিনি, কিছুই যে জানি না সেটা নয়। কথায় কথায় কিন্তু নিরুপম মুস্কান জুবেরি না বলে মুস্কান সোহেলি বলে ডাকে, কিন্তু নামটা শুনে মুস্কানের হাসি মিলিয়ে যায়। নিরুপম বলে, সরি, আমি বোধহয় ভুল করে সোহেলি বলে ফেললাম। তবে রাশেদ জুবেরিকে বিয়ে করার আগে আপনার তো এটাই পদবি ছিল, তাই না? কাহিনী যায় ফ্ল্যাশব্যাকে। নিরুপম বলে, আমি যতটা জানি আপনি তো আমেরিকার বাসিন্দা, পুরো পরিবার সহ আমেরিকাতেই থাকতেন। হঠাৎ করে একদিন চলে আসলেন দেশে আর জয়েন করলেন ওরিয়েন্ট হাসপাতালে। সেখানে রাশেদ জুবেরিও ভর্তি ছিলেন পোস্টিক ক্যান্সারের জন্য। আপনিও তার সেবা করলেন। তিনি খেতে ভালোবাসতেন, তাই আপনিও সেই মতো করেই তার মন জয় করলেন। ওনার বাড়িতে কেউ ওনাকে দেখার মতো ছিলেন না, তাই রাশেদ জুবেরি 3 মাস হাসপাতালেই ছিলেন। আর এই 3 মাসের মধ্যে আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়।
রাশেদ জুবেরি বুঝতে পেরেছিলেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই মুস্কানকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে। কাহিনী ফিরে আসে বর্তমানে। নিরুপম বলে, আচ্ছা আপনারা বিয়েটা করলেন কখন? মুস্কান বলে, ব্যাস নেটওয়ার্ক ফেল হয়ে গেল। মুস্কান বলে যে হাসপাতাল থেকে ফিরে আসার পর রাশেদ জুবেরি আরও 5 মাস 17 দিন বেঁচে ছিলেন, আর তার মধ্যেই তারা বিয়ে করে। নিরুপম বলে, আচ্ছা তারপর ওনার সব সম্পত্তি আপনি নিজের নামে করিয়ে নিলেন, তাই তো? মুস্কান বলে, এই ধরনের ভাবনা চিন্তা আমি আপনার থেকে আশা করিনি। সাধারণ মানুষ যেভাবে ভাবে আপনিও সেভাবেই ভাবলেন মিস্টার চন্দ। আমি তো জানতামই না যে সুন্দরপুরে রাশেদের কোনো সম্পত্তি আছে। নিরুপম বলে, এরপর আপনি এমএলএ সাহেবের সাহায্যে জমি দখল করলেন, তাই তো? কিন্তু প্রশ্নটা হলো আপনি চাকরিটা ছাড়লেন কেন? মুস্কান বলে, ভালো লাগছিল না, আর তাছাড়া রাশেদকে আমি কথা দিয়েছিলাম যে একটা রেস্টুরেন্ট খুলব। রাশেদ চাইতো আমার হাতের রান্না যেন সবাই খেতে পারে, কিন্তু সেটা কলকাতাতে সম্ভব ছিল না। নিরুপম বলে, কেন? মুস্কান বলে, আমার রান্নার জন্য দরকার ছিল টাটকা শাকসবজি, যেটা আমি কলকাতায় পেতাম না, কিন্তু এইখানের জমিতে সবজি ফলিয়ে আমি সেটা করতে পারি। নিরুপম বলে, আর কুমিরের কোন রেসিপিটা করা হয় ওই টাটকা শাকসবজি দিয়ে? মুস্কান জানায় যে এটা তার শখ, বিদেশে রপ্তানি করারও ইচ্ছে আছে। নিরুপম বলে, আর সেই দিন মাটি খুঁড়ে যে লাশটা বের করলেন ওটার ব্যাপারে কি বলতে চান আপনি? মুস্কান বলে, আপনি তো দেখছি সব রহস্যই ভাবেন। আসলে আমার স্প্যানিশ রান্না খুব পছন্দের, আর এই স্প্যানিশ রান্নার সাথে আমাদের রান্না মিক্স করে আমি একটা রেসিপি করছি, যেটার জন্য প্রয়োজন রেড ওয়াইন, আর সেটা কলকাতা থেকে আনতে গেলে টাকা অনেক বেশি লাগে, তাই আমি নিজেই বানাই সেটা। রেড ওয়াইন হলো এক ধরনের মদ। মুস্কান আরও বলে যে লাল আঙ্গুরের রস যদি মাটিতে পুঁতে রাখা হয় তাহলে সেটা রেড ওয়াইন তৈরি হয়ে যায়। বিশ্বাস না হলে যেখানে পুঁতে রেখেছি দেখতে পারেন। মুস্কান বলে, দেখুন আমি এখানে এমন কিছু করছি না যার জন্য আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে, তবে হ্যাঁ গ্রামে নতুন মহিলা এসেছে, যাই দেখে আসি কি করছে, এইসব ভেবে দেখতে আসা মানুষদের আমি একটু ভয় দেখিয়েছি। নিরুপম বলে, কিভাবে? মুস্কান বলে, আমার একটা বান্ধবী আছে, সে ড্রামা করে, আর তার থেকেই আমি লেন্স নিয়েছিলাম, আর গ্লাসের বদলে একটা পাত্রে রেড ওয়াইন ঢেলে নিলাম, আর তৈরি হয়ে গেল রক্ত চোষা ডাইনি। নিরুপম জানায় যে ফালুর খাটের নিচে একটা কঙ্কাল পাওয়া গেছে। মুস্কান বলে, কি ভয়ঙ্কর, ও কঙ্কাল দিয়ে কি করে? নিরুপম বলে, জানি না, তবে তদন্ত করে দেখতে হবে। মুস্কান বলে, জানতে পারলে জানাবেন, আর কোনো দরকার হলে আবার আসবেন। এই বলে সে উঠে যাচ্ছিল। নিরুপম অবাক করে দিয়ে বলে, বসুন মিসেস জুবেরি, আমার কথা এখনো শেষ হয়নি। অন্যদিকে দেখানো হয় মিস্টার খাসনবিশ এসেছে সেই ওরিয়েন্ট হাসপাতালের মালিক অর্থাৎ মুস্কান জুবেরির বিশেষ বন্ধুর কাছে, যিনি কিনা মুস্কানের অতীত বর্তমান সব নিয়ে সবকিছুই জানেন। তো মিস্টার খাসনবিশ ডাক্তারকে মুস্কানের ব্যাপারে জিজ্ঞাসা করে। অন্যদিকে নিরুপম মুস্কানকে বলে যে তার হাতে টোটাল 5টা কেস এসেছে, যা কিনা প্রায় একই রকম। তাদের মধ্যে 2 জন একই ট্যাক্সি ধরে এই রেস্টুরেন্টে আসে, কিন্তু সেই 5 জনের মধ্যে 4 জনের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট, কিন্তু একজনের আইডি খোলা ছিল। আর সেখান থেকেই জানা গেছে যে 5 জনের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে চারুলতা নামের একজন মেয়ের আইডি, আর সেও রবীন্দ্রনাথেরই ভক্ত। আর সেই মেয়ের আইডির লোকেশন কোথায় জানেন? এই সুন্দরপুরে। মুস্কান বলে, দেখুন এখানে প্রতিদিন অনেক মানুষ খেতে আসে, তাদের মধ্যে 2 জন নিখোঁজ হয়ে গেলে আমি কি করে জানবো? আর সুন্দরপুরে অনেকজনই ফেসবুক চালায়। নিরুপম বলে, আমি তো একবারও বলিনি যে 2 জন এই রেস্টুরেন্ট থেকেই নিখোঁজ হয়ে গেছে। মুস্কান আমতা আমতা করে বলে, আমি ভেবেছিলাম আপনি আমাকেই বলছেন, কিন্তু আপনি তো সব প্রমাণ ছাড়া বলছেন। নিরুপম বলে, একটু পরে প্রমাণও পেয়ে যাবেন, কারণ আমার একজন সিনিয়র অফিসার আপনার বন্ধু ডাক্তার ইন্দ্রায়ুধ সেনকে ইন্টারোগেট করছে। এইদিকে মিস্টার খাসনবিশ ডাক্তারকে সব বলে যে 5 জনের খুনের দায়ে মুস্কানকে সন্দেহ করা হচ্ছে, তাই ডাক্তার যা যা মুস্কানের ব্যাপারে জানে সেই সব বলতে বলে। ডাক্তারকে ভয়ও দেখানো হয়। মিস্টার খাসনবিশ বলে, নিরুপম তো আমার ছাত্র, আমি জানি সে কেমন, তাই আপনি যদি কোনো রকম মিথ্যে আমাদের বলেন তাহলে প্রথমেই ওই 5টা খুনের সাথে আপনার নাম জড়িয়ে আপনাকে ফাঁসাবে, তাতে আপনার আর আপনার হাসপাতালের রেপুটেশন খুব খারাপ হবে। ডাক্তার ইন্দ্রায়ুধ সেন বলে, মুস্কান আপনাদের কি বলেছে? মিস্টার খাসনবিশ বলে যে সেটা আইনতভাবে বলা যাবে না। ডাক্তার বলে, বলুন আপনারা কি জানতে চান? এদিকে দেখানো হয় নিরুপমকে।
সে মুস্কানকে বলে যে ওরিয়েন্ট হাসপাতালের বিরুদ্ধে একটা অভিযোগ আসে, যে ওরিয়েন্ট হাসপাতালের ডাক্তাররা নাকি মানুষের লিভার বের করে পাচার করে। ইন্টারোগেটও করে, কিন্তু প্রমাণের অভাবে কিছুই প্রমাণ হয় না। আর ঠিক তার কিছুদিন পরেই আপনি চাকরিটা ছেড়ে দেন। কেন? নিরুপম মুস্কানকে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ পাচারের কাজে সন্দেহ করে। মুস্কান বলে, আপনি কি আমার আসল সত্যিটা জানতে চান? নিরুপম বলে, আমার এইখানে আসার উদ্দেশ্য তো সেটাই ছিল, তাই না? মুস্কান বলে, সহ্য করতে পারবেন তো সত্যিটা? নিরুপম বলে, চেষ্টা করব। মুস্কান একটা বাক্স থেকে একটা অ্যালবাম বের করে নিরুপমকে দেয়, যেখানে তার কলেজ লাইফের কিছু ছবি ছিল। আর তার সাথে তারা বন্ধুরা মিলে একটা ট্যুরে যায় ল্যাটিন আমেরিকা, সেখানেরও ছবি ছিল। নিরুপম মুখে আঙুল দেয় আর একটা একটা করে পাতা উল্টাতে থাকে, আর মুস্কান তার ছোটবেলার গল্প শোনাতে থাকে। মুস্কান বলে তার মেডিকেল কলেজ থেকে ফাইনাল ইয়ারে প্লেনে করে ট্যুরে গেছিল তারা, আর সেখান থেকে ফেরার সময় আবহাওয়া খারাপ থাকার জন্য তাদের প্লেনটা ভেঙে পড়ে একটা বরফে ঘেরা জনমানবহীন জায়গায়। কাহিনী ফিরে যায় অতীতে। প্রথমে যে সিনটা দেখানো হয়েছিল এটা সেটাই। তো মুস্কান বলে প্লেনটা ভেঙে পড়ার পর বাকি সবাই মারা গেলেও তারা 9 জন বেঁচে ছিল। চারিদিকে কনকনে ঠান্ডা, ঝোড়ো বাতাস, খাবার নেই, জল নেই। মৃত মানুষদের কাছে থেকে যে খাবারগুলো তারা পায় তা দিয়ে কিছুদিন চালিয়ে নেয়, আর দেশলাইয়ের আগুন দিয়ে বরফ গলিয়ে খাবার জল সংগ্রহ করে খেতে থাকে। কিন্তু 3 দিনের মাথায় তাদের মধ্যে 3 জন মারা যায়, বাকি ছিল 6 জন। চারিদিকে কোনো পশু পাখিও ছিল না যা শিকার করে তারা খেতে পারে। 1 সপ্তাহ পর আমরা সবাই ধীরে ধীরে বুঝতে পারলাম যে খিদের কি কষ্ট, আর সাথে এটাও বুঝতে পারলাম যে আমরা ধীরে ধীরে মারা যাচ্ছি। তখনই সেই 6 জনের মধ্যে একজন একটা প্রস্তাব দেয়, সেটা হচ্ছে মৃত মানুষের মাংসগুলো খেয়ে বেঁচে থাকার প্রস্তাব। প্রথমে কেউ রাজি হয়নি, কিন্তু যত দিন যেতে থাকলো ধীরে ধীরে সবাই দুর্বল হয়ে পড়ল, আর খিদের জ্বালায় তারা ঠিক করলো যে তারা সেই মাংসগুলো খেয়ে বেঁচে থাকবে। মুস্কান যেহেতু মেডিকেলের স্টুডেন্ট ছিল, তাই সে খুব ভালো করেই জানত যে মানুষের শরীরে কোন পার্টটা খাওয়া যেতে পারে। তাই মৃত মানুষগুলোর শরীর থেকে মাংস বের করে আনার কাজটা ছিল মুস্কানের। এরম করেই চলতে লাগলো। কিন্তু একদিন সেই মৃত মানুষগুলো শেষ হয়ে গেল। অনেক দিন কেটে যায়। এখন তারা একে অপরের মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকে, যে কেউ কখন মারা যাবে আর তারা তাদের খিদে মেটাতে পারবে। দিন দিন তারা এতটাই হিংস্র হয়ে উঠছিল যে জীবিত মানুষকে মারতেও তাদের হাত কাঁপেনি। একদিন একজন জীবিত মানুষকে মেরে তারা খেয়ে ফেলে। তাদের মধ্যে একজন পাহাড় পেরোনোরও চেষ্টা করেছিল, কিন্তু তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুস্কান বলে, ওই মানুষটাকে খেয়ে ফেলার পর থেকে আমরা আর ঘুমোতাম না, জানেন। মনের মধ্যে একটা ভয় কাজ করত যে কখন ঘুমিয়ে পড়ব আর অন্য কেউ এসে আমাদের মেরে খেয়ে ফেলবে। দিন দিন যখন আমাদের বাড়ি ফেরার আশা কমতে থাকলো, আমরা মানসিকভাবে ভেঙে পড়লাম। তখন প্রায় 4 মাস পর একটা হেলিকপ্টারের দেখা পাই, আর তাদের সাহায্যেই সেই নরক থেকে মুক্তি পাই আমরা 7 জন বেঁচে ফিরেছিলাম। অন্যদিকে ডাক্তার বলে মুস্কান বেঁচে ফিরে এসেছিল ঠিকই, কিন্তু সে নর্মাল লাইফে ফিরতে পারছিল না, আর তাই তার পরিবার থেকেও তাকে বের করে দেওয়া হয়। আর তারপরেই মুস্কান দেশে ফিরে ওরিয়েন্ট হাসপাতালে কাজ শুরু করে। হাসপাতালে এ ব্যাপারে যাতে জানাজানি না হয়ে যায়, তাই ডাক্তার মুস্কানকে হাসপাতালের পরামর্শদাতা হিসেবে কাজ করতে বলে। মুস্কান রাজি হয় না, উল্টে চাকরিটা ছেড়ে দেয়। এরপর মিস্টার খাসনবিস চলে যায়, কিন্তু আসার সময় তার সাথে থাকা একজন অফিসার জাভেদ, সে মিস্টার খাসনবিসকে বলে, স্যার আপনি তো বলছেন ঘটনাটা 1972 সালে, তাহলে মুস্কানের এখন বয়স কত হওয়া উচিত? মিস্টার খাসনবিস বলে, এই 72 কি 73-এর মতো। জাভেদ বলে, কিন্তু চন্দ স্যারের থেকে আমি জানতে পেরেছি যে সেই মহিলার বয়স 35। এটা কি করে সম্ভব? এদিকে অবাক করার মতো ব্যাপার হলো, নিরুপম যে চেয়ারটাতে বসেছিল সেখানে সে আধশোয়া অবস্থায় বসে আছে। তার হাতে পায়ে কোনো সার নেই, একদম অকেজো হয়ে পড়েছে। তার মুখ থেকেও কোনো কথা বেরোচ্ছে না, চোখ ঝাপসা হয়ে আসছে। কোনো রকমে কষ্ট করে সে মুস্কানকে বলে,
এটা তো 1972 সালের ঘটনা। মুস্কান বলে, হ্যাঁ, তখন তো আপনার জন্মও হয়নি, আপনি আমার থেকে অনেক ছোট, সো তোমাকে আমি তুমি করেই বলছি। তো তখন আমার বয়স ছিল 23। তো এটা ছিল তোমার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, আমি সেই 5 জনের সাথে কি করেছি, তাই তো? প্রথম জনকে আমি ডাকিনি, সে নিজেই এসেছিল এখানে খাবার খেতে, আর তারপর সে আমার সাথে দেখাও করলো আর চলে গেল। কিন্তু এরপর থেকে সে এখানে প্রায় দিন আসতো। খুব ভালো মানুষ ছিল জানো। কিন্তু একদিন আমরা গল্প করছিলাম, হঠাৎ তার কি হলো, সে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। আমিও আপত্তি করলাম না, কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল তার কাঁধে একটা ক্ষতর ওপর, আর সাথে সাথেই আমার পশুত্ব জেগে উঠল। যে মানুষের মাংস আমাকে 4 মাস বাঁচিয়ে রেখেছে, তা সব আবার ফিরে আসতে শুরু করলো। আমার কামনার থেকে পশুত্ব বেশি মাথাচাড়া দিয়ে উঠল। কিন্তু সে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় বাধ্য হয়ে আমি তাকে মেরে ফেললাম। পরে ভাবলাম, মরেই গেছে যখন, তখন ওয়েস্ট করা ঠিক হবে না, তাই খেয়ে ফেললাম। আর বাকিদের কায়দা করে ডেকে এনেছি। তখনই নিরুপমের ফোনটা বেজে ওঠে। নিরুপম অনেক চেষ্টা করে ফোনটা ওঠানোর, কিন্তু তার হাত পা নড়ানোর শক্তিটুকুও নেই। মুস্কান তার ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে মিস্টার খাসনবিশ বলতে থাকে, নিরুপম, তুমি যার সাথে আছো সে কিন্তু মুস্কান না। নিরুপম সব শুনতে পাচ্ছিল, কিন্তু সে অনেক চেষ্টা করেও কোনো কথা বলতে পারে না। মিস্টার খাসনবিশ বুঝতে পারে যে নিরুপমের কোনো একটা বিপদ হয়েছে, তাই জাভেদকে বলে যাতে সে সুন্দরপুর থানায় কল করে আর নিরুপমের খবর নেয়। আর মিস্টার খাসনবিশ ফিরে আসে ডাক্তারের কাছে। ডাক্তারকে মুস্কানের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করায় ডাক্তার বলে যে মুস্কান মানুষের একটা বিশেষ প্রত্যঙ্গ খেত। প্রথমে সে কিছুই বুঝতে পারেনি, কিন্তু যত তার বয়স বাড়তে শুরু করলো তত সেই চেঞ্জটাও বুঝতে পারছিল। মিস্টার খাসনবিশ বলে, কিন্তু মুস্কান মানুষের কোন অঙ্গটা খেত? ডাক্তার বলে, সেটাও কখনো বলেনি আর বলবেও না, কারণ মুস্কান বলে এসব জানাজানি হলে মানুষ মানুষকে খেতে উঠে পড়ে লেগে যাবে। ঠিক তখনই জাভেদ এসে বলে যে নিরুপম মুস্কানের বাড়িতেই গিয়েছিল, কিন্তু তারপর থেকেই তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। ডাক্তার বলে, আপনি যে বললেন মুস্কানকে কাস্টাডিতে নেওয়া হয়েছে? মিস্টার খাসনবিশ বলে, আমরা যখন যেখানে ইচ্ছে ইন্টারোগেট করতে পারি। ডাক্তার বলে, তাহলে তো অল দ্য বেস্ট, কারণ আমি যতটা মুস্কানকে চিনি, হয়তো সে আপনার সেই লোকটাকে মারবে, না হলে সে নিজে মরে যাবে, কিন্তু ধরাও দেবে না। এইদিকে দেখানো হয় মুস্কান শেফালির ভাই ফালুকে ডেকে পাঠায় আর জানতে চায় যে আতরকে সে কেন মেরেছে। ফালু বলে ও সব জেনে গেছিল যে আমি কঙ্কাল চুরি করে বিক্রি করি। মুস্কান বলে, বাইরে পুলিশ আছে, এখানে থাকলে ধরা পড়ে যাবে, তাই আমি তোমাকে পালাতে সাহায্য করব, কিন্তু তার বদলে তুমি আমার একটা কাজ করে দাও। এদিকে দেখানো হয় পুলিশ এসে পৌঁছায় মুস্কানের বাড়িতে, আর এসেই দেখে বাড়িতে আগুন লেগেছে, সব দাউ দাউ করে জ্বলছে। মুস্কানের দারোয়ান যাদব বাড়ির বাইরে কাঁদতে থাকে, কারণ ভেতরে তার ভালোবাসার মানুষ শেফালিও আছে। একজন মহিলা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে, তার পুরো শরীর পুড়ে গেছে, শাড়িতে আগুন ধরে আছে। মেয়েটা বেরিয়ে এসে চিৎকার করে বলতে থাকে, ওই ডাইনি আমাকে পুড়িয়ে মারল। পুলিশরা বুঝতে পারে এই মেয়েটা আসলে মুস্কানের কাজের মেয়ে। মেয়েটিকে পুলিশ জিপে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে মুস্কানের দারোয়ান যাদব কাঁদতে কাঁদতে দৌড়ে ঘরের ভেতরে চলে যায় আর শেফালির লাশটা নিয়ে বেরিয়ে আসে। যাদব বোবা ছিল, তাই সে ইশারায় পুলিশকে জানায় যে এটা তার ভালোবাসার মানুষ শেফালি, ওটা নয়। পুলিশ বুঝতে পারে যাকে জিপে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেটা আসলে মুস্কান জুবেরি। এইদিকে মুস্কান যে কনস্টেবলটা গাড়ি চালাচ্ছিল তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে রাস্তায় নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হয় শেফালি সেদিন যে চিৎকারটা শুনেছিল সেটা আসলে মুস্কানেরই চিৎকার ছিল। সে আগের থেকেই প্র্যাকটিস করছিল, আর পরে মুস্কান এই রকম সেজে তার কাজের মেয়েকে অজ্ঞান করে দেয়, আর সে নিজের বাড়িতেই আগুন লাগায়। এক জায়গায় এসে মুস্কান গাড়িটা থামায় আর তার সাজ পোশাক খুলে ফেলে। তার সাথে বেশ কিছু টাকা পয়সাও ছিল। মুস্কান একজনকে কল করে আর বলে, আপনার খাওয়াটা পাওনা রইল। এদিকে বাড়িতে আগুন নেভানো হয়। পুলিশ নিরুপমকে খুঁজতে থাকে,
কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর নিরুপমকে একটা ভাঙা বাড়িতে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে নিরুপমকে উদ্ধার করে পুলিশ, আর মুস্কানের ঘর থেকে উদ্ধার করে মুস্কানের অ্যালবামটা। অন্যদিকে দেখানো হয় নিরুপমকে, সে এখন অনেকটাই ঠিক আছে, তবে মুস্কানের সাথে তার কি কি কথা হয়েছে সেটা তার মনে নেই। নিরুপম মুস্কানের বাড়িতে যায়, তাদের মধ্যে কথা হয়, আর তারপর মুস্কান নিরুপমকে একটা ছবির অ্যালবাম দেয়। ব্যাস, তারপর তার আর কিছুই মনে নেই। মিস্টার খাসনবিশ বলে, তুমি কিছু সংস্পর্শে আসোনি তো? নিরুপম বলে, না, আমি তো খাইও নি কিছু। তাহলে কিভাবে? নিরুপম খাসনবিশকে বলে, মুস্কান ওই অ্যালবামটাতে কোনো ওষুধ মিশিয়ে রেখেছিল, যার জন্য তোমার কিছুক্ষণের মেমোরি লস হয়েছে। নিরুপম যে বারবার মুখে আঙুল দিয়ে পাতা উল্টাচ্ছিল, সেখান থেকেই সেই ওষুধ নিরুপমের শরীরে প্রবেশ করেছে। মিস্টার খাসনবিশ বলে, কেস তো সলভ। এটা ঠিক যে আসামি পালিয়ে গেছে, কিন্তু তুমি আগে সুস্থ হও, তারপর না হয় খুঁজে নিও। নিরুপম বলে, কোথায় আর সলভ স্যার, আমরা তো এখনো জানিই না যে মুস্কান ওই 5 জনের সাথে কি করেছে। মিস্টার খাসনবিশ বলে, অর্গান পাচারের ব্যাপারটা ভুল, তবে অর্গানের একটা ব্যাপার আছে। তুমি সুস্থ হও, তারপর তোমায় সব বলবো। এই বলে মিস্টার খাসনবিশ চলে যায়। এদিকে দেখানো হয় সুন্দরপুরের এমএলএকে। সে রাতের বেলা মদ খেয়ে বাথরুমে যায়, আর বেরিয়ে এসে দেখে তার ঘরের মেন ডোর খোলা। দরজা বন্ধ করে রুমে আসে, আর বাকি মদটুকু শেষ করে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই এমএলএ সাহেবের খুব অস্বস্তি শুরু হয়। দেখানো হয় মুস্কানকে। সে এমএলএর পাশে শুয়ে গান করে আর বলে, দেখো, আমি চলে এসেছি তোমার কাছে, তুমি ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, তুমি শান্তিতে ঘুমাও, তোমাকে আমি খাবো না, বিষাক্ত মাংস আমি খাই না। এর মানে এমএলএ সাহেবকে মদের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে মুস্কান। পরের দৃশ্যে দেখানো হয় আতর চায়ের দোকানে বসে চা খাচ্ছে। তখন একটা ছেলে এসে দোকানের লোকটাকে বলে, হোটেলটা বন্ধ কেন? দোকানদার বলে, জানি না, তবে পরের মাসে খুলবে শুনেছি। এদিকে এমএলএর খুনের ব্যাপারটা নিয়ে জাভেদ সন্দেহ করে মুস্কান জুবেরিকে। অন্যদিকে দেখানো হয় রমাকান্তকে। তার ঘরে প্রপার্টির কাগজগুলো রেখে গেছে মুস্কান। কাহিনী ফিরে আসে অতীতে। দেখানো হয় মুস্কান রমাকান্তকে একদিন ডাকে তার বাড়িতে, আর সব সম্পত্তি রমাকান্তকে দিয়ে যায়, আর বলে যে আপনি চিন্তা করবেন না, এমএলএ আপনাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না। এমএলএ যাতে রমাকান্তকে কোনো রকমভাবে সম্পত্তি নিয়ে বিরক্ত না করতে পারে, তাই এমএলএকে রাস্তা থেকে সরিয়ে দিল মুস্কান। সম্পত্তির কাগজের সাথে মুস্কানের একটা চিঠিও ছিল, যেখানে লেখা ছিল, ভালো মানুষের হাতে সম্পত্তি পড়লে মহৎ কিছুরই সৃষ্টি হয়। আপনি যেই সম্পত্তি নিয়ে খারাপ কিছু করবেন না সেটা আমি জানি, তবে একটা অনুরোধ, রবীন্দ্রনাথের নামে একটা লাইব্রেরি বানাবেন, কারণ বইয়ের থেকে পুষ্টিকর খাদ্য এখনও পৃথিবীতে তৈরি হয়নি। অন্যদিকে নিরুপম দেখে তার ঘরে একটা ছোট্ট গিফট বক্স রাখা, যেটাতে ছিল একটা পেন ড্রাইভ, আর সেই পেন ড্রাইভে ছিল মুস্কানের একটা অডিও, যাতে সে বলেছে, আশা করি এখন সুস্থ আছেন, সুযোগ হলে একদিন রান্না করে খাওয়াবো। নিরুপম অডিওটা শুনে রাগের চিৎকার করতে থাকে, আর সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।